পিতা এই 15 বছরে ইন্তেকাল করেছেন, তার জানাজায় তাকে হাজির হতে দেওয়া হয়নি। তার চাচা ইন্তেকাল করেছেন, সেখানেও হাজির হতে দেওয়া হয়নি। তার বড় ভাই ইন্তেকাল করেছেন, সেখানেও হাজির হতে দেওয়া হয়নি। তার ছোট বোন ইন্তেকাল করেছেন, তার জানাজায় হাজির হতে পারেননি। এমন একটা মুসলিম মানুষকে আপনাদের সামনে হাজির করেছি। আগামী দিনে আপনাদের সাথে হাত মিলাবেন, বুক মিলাবেন, কথা বলবেন, সব কাজ করবেন। আজকে আপনাদের কাছে করজোর অনুরোধ করব, আপনারা আজকে হাত মালানোর জন্য আর কেউ চেষ্টা করবেন না। আজকে এখান থেকে আপনারা একটা আপনাদের সন্তানকে অন্যান্য জায়গায় যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনারা পরিবেশ তৈরি করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সমাজবাসী, আমাদের সামনে আজকের এই মহাসমাবেশের পথসভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, সমন্বয় উল্লাপাড়া গৌরব, সংগ্রামী জনতা আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী সলঙ্গা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল পথসভার জনাব সভাপতি, আজকের এই পথসভার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ শাহিনুর আলম, জেলা এবং উপজেলা সহ স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘ 15 বছর 7 মাস পরে আপনাদের কাছে আবার আসার আমার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই মনে করেছিলাম এই ভারতের সেবাদাস দাবেদার সরকার হাজার হাজার নয় লাখ লাখ মানুষকে গণহত্যা করেও ক্ষমতায় থাকতে চায়। দীর্ঘ 15 বছর এই দেশের রাজনীতিবিদরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সর্বশেষ ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সেবাদাসী সরকারের বিদায় হয়েছে। এই সরকার, এই পরাজিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, আইনের শাসনকে বুলন্দিত করে সন্ত্রাসী বাহিনী দিয়ে আজীবনের জন্য ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এবং সেই
স্বপ্নের অংশ হিসাবে আপনারা যে ছাত্ররা, নির্দলীয় ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন গড়ে তুলেছিল, আপনারা এটা জানেন কেন গড়ে তুলেছিল? অধিকার বঞ্চিত হওয়ার কারণে। 5% মানুষের জন্য সরকারি বিভিন্ন পর্যায়ের চাকরিতে 56% হলো কোটা, আর 18 কোটি মানুষের জন্য কোটা হলো 44%। আপনারা কি এটা বুঝতে পারছেন যে আন্দোলনটা কি হিসেবে গড়ে উঠছিল? এটার মূল কারণ ছিল দলীয় লোকদেরকে দিয়ে প্রাইমারি স্কুলের পিয়ন এবং নাইট গার্ড থেকে শুরু করে সকল জায়গায় তাদের দলীয় সেবাদারদেরকে নিয়োগ করে। এ কারণেই এদেশের ছাত্র সমাজ অতীতের ন্যায় গর্জে উঠেছিল। সেই ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে তারা গুলি চালিয়েছে। এই আন্দোলনের সাথে এদেশের রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যোগদান করেছিল। এমনকি আমাদের মায়েরা, বোনেরা কোলের শিশুদেরকে কোলে নিয়ে এই আন্দোলনকারী ছাত্র জনতার মিছিলে খাদ্য নিয়ে উপস্থিত হয়েছে, মিছিলে স্লোগান দিয়েছে। তারা একটা স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে সবসময়, রাজাকার। কি মজার কথা, এই ছাত্রদেরকেও তারা রাজাকার বলছিল না? যে এই যারা স্লোগান দিতেছে তারা সব রাজাকার, রাজাকারের বাচ্চা। এই আন্দোলন যারা করছে সব রাজাকারের বাচ্চা। কি বলছিল কিনা হাসিনা? তাহলে কি বাংলাদেশের 18 কোটি মানুষ রাজাকারের বাচ্চা? মোটেই না। তখন বিশ্ববিদ্যালয় পাত্রের অক্সফোর্ড বলে খ্যাত সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে স্লোগান উঠল, তুমি কে? রাজাকার। আমি কে? রাজাকার। বলছে কে? শোনেন নাই আপনারা? সুতরাং শেখ হাসিনার এই রাজাকারের বাচ্চার এই স্লোগান তার পতনের অন্যতম প্রধান কারণ হয়ে তার কারণ মানুষকে ঘুম পাড়ায় রাখা যায় 2-4 দিন, কিন্তু যুগের পর যুগ একটি বিপ্লবী জাতিকে কোন সময় ঘুম পাড়ায় রাখা যায় না। এই আন্দোলনকে ঠেকানোর জন্য পুলিশ, র্যাব, মিডিয়া, সরকারের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সমানে ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে। আমি একটা আগেও কয়েকটা পথসভায় এ কথাটা বলছি। জার্মানির হিটলারের নাৎসি বাহিনী নির্বিচারে গুলি করে ইহুদিদেরকে হত্যা করেছিল, কিন্তু নিজ জাতির লোকদেরকে তারা হত্যা। এরপরও পৃথিবীতে জার্মানির নাৎসি বাহিনী সবচেয়ে ঘৃণিত বাহিনী, আর এই শেখ হাসিনার বাহিনী বাংলাদেশের 18 কোটি মানুষের বুকে গুলি চালিয়েছে, নিজ জাতির লোকদেরকে গুলি চালিয়েছে। তার রক্ত খুব ভালো লাগে, রক্ত পিপাসু এই মহিলা এদেশের ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে নির্বিচারে গণহত্যা পরিচালনা করেছে। অসংখ্য গণকবর দেওয়া হয়েছে। এখনো ঢাকা মেডিকেলের মর্গের আশেপাশে হাজারো বাপের আর্তনাদ, তার ছেলের লাশ পাওয়ার জন্য, হাজারো মায়ের আর্তনাদ, তার ছেলের লাশ পাওয়ার জন্য, হাজারো স্ত্রীর আর্তনাদ, তার স্বামীর লাশটা এক নজর দেখার জন্য। এই সুযোগও কেড়ে নিয়েছে এই খুনির হাসিনার বাহিনী। এই লাশগুলিকে গণকবর
দেওয়া হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। এই গণ আন্দোলনে যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন তার মধ্যে একটা বড় সংখ্যক মানুষ হলো ছাত্র। এরপরে একটা বড় সংখ্যা হলো কৃষক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুঠে মজুর, সাধারণ মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শরীক হয়েছিল। সুতরাং এই আন্দোলনে হাজার হাজার মা বোনদেরকে হত্যা করে এই খনি হাসিনা ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 800-900 বছর আগে এই ভারতবর্ষে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আগমন করেছিলেন মুসলিম শাসনের হত্যা নিয়ে, সেদিন লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর থেকে এই 800-900 বছরের ইতিহাসে এই উপমহাদেশে অনেক স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, পরাজয় হয়েছে, কিন্তু লক্ষণ সেনের মতো পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। তিনি 2 দিন আগেও বলেছিলেন মস্করা করে, হাসিনা পালায় না। কি বলছিলেন না? কি পালাইছে না? পালাইছে। সুতরাং এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি তাদের মহান আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। তাদেরকে আমরা স্যালুট করি, তাদেরকে আমরা স্যালুট করি। এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে দ্বিতীয়বার বাংলার মানুষ স্বাধীন করেছে। সেই বীর যোদ্ধাদেরকে আমরা স্বাধীন স্যালুট করি। একাত্তরে যারা যুদ্ধ করেছিল আমাদের বাপ ভাইরা, তারা হলো মুক্তিযোদ্ধা। আর এবার যারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, তারা হলেন স্বাধীনতা যোদ্ধা। তাদেরকে আমরা বীর জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তাদেরকে জাতীয় বীর আখ্যা দেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখনো অসংখ্য মানুষ ঢাকা মেডিকেল দেখছেন রুগীদের আহতদের দেখতে, অসংখ্য বনি আদম গুলিবিদ্ধ অবস্থায় কারো অনেকের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এর বড় একটা সংখ্যা আমরা পেয়েছি যারা রিক্সাওয়ালা, যারা ভ্যান চালক, যারা ঠেলা গাড়ি চালায়, তারা এই আন্দোলনে শরীক হয়েছিলেন। আমরা তাদেরকে বলছি, আপনাদের জন্য, অসহায় পরিবারের জন্য আমরা আপনাদের সাথে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এই যে এখানে আমাদের ছেলেও একজন গুলিবিদ্ধ যুবক আছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই অসুস্থ গুলিবিদ্ধ ভাইদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দেশটাকে একটা লুটেরা বাহিনীতে পরিণত করছে। শেখ হাসিনা গর্ব করে বলছেন, আমার পিয়নেরও হয়তো ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা কিন্তু আসলে ওর কামের পিয়ন না, কিন্তু এটা ছিল তার বাড়ির কাজের লোক।
আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে কি পরিমাণ লুটপাট করছে, তাহলে আত্মস্বীকৃত লুটপাটকারী না? বাড়ির কাজের লোক 400 কোটি টাকা চুরি করে কেমনে? কম তো দেখি এটা নিজেও জানে। তাহলে মনে করেন শেখ হাসিনার আশেপাশে যে সাঙ্গপাঙ্গ ছিল জেলায়, উপজেলা, এলাকায় এলাকায়, তারা কি পরিমাণ টাকা লুটপাট করছে। কাজের ছেলে যদি, কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনারা শোনেন নাই শেখ হাসিনার বলছে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। অহংকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই প্রত্যেকটি টাকার হিসাব বাংলার মানুষ পাই পাই করে নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং আপনারা শুনেছেন এই 15 বছর 7 মাস আমাকে উল্লাপাড়া সলঙ্গায় আসতে দেয় নাই। আমার বাবা মারা যাওয়ার পর আমি সে জানাজায় হাজির হতে পারি। আমার ছোট ভাই, আমার বড় ভাই মারা গেছে, এই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই, আমার হয়নি। এবং এই সরকারের 15 বছরে প্রায় 4 থেকে 5 বছর আমাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আপনারা জানেন যে আমাকে বেরি পড়ায় পড়ায় ছোটেন, অথচ আমাকে বেরি পড়ানোর কোনো অধিকার তাদের ছিল না। আমি তো চোর ডাকাইছি না। রাজনীতিতে শীর্ষ নেতৃত্বে, রাজনীতিবিদ হিসাবে, শীর্ষ নেতা হিসাবে আমাকে বেরি পড়ানোর কোনো অধিকার তাদের ছিল না। সামাজিকভাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি নির্বাচিত সিনেট সদস্য, সেই হিসেবেও আমাকে বেরি পড়াইতে তারা পারে না। শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমাকে, আমি তো চুরি করে জেলে যাইনি, আমি তো দুর্নীতি করে জেলে যাইনি, আমি তো মানুষ খুন করে জেলে যাইনি, আমি এই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য, লড়াই করার জন্য জেলে গিয়েছি। ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ করতাম। যারও জেলখানার যদি প্রয়োজন হয় আমি রাজি আছি, কিন্তু বাংলাদেশকে ভারতীয় দালাল মুক্ত করব। এদেশের সর্বস্তরের জনতার, দেশপ্রেমিক ভাই বোনদের আন্দোলনের মুখে এই সরকার পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শৃঙ্খলা ফিরিয়ে এনে যুক্তির সময়ের মধ্যে আপনারা নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, আমরা এ আশাবাদও ব্যক্ত করি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা